যমুনায় এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা 7:30টায় বসছে বিএনপি। কোনো নীল নকশা নির্বাচন মেনে নেবে না জামায়াত। সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। প্রতিটি সংকটে বিএনপির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দেশ, বললেন তারেক রহমান। মানুষের অধিকার প্রতিষ্ঠায় একমাত্র পথ এখন নির্বাচন। স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সব বিভাগের পরীক্ষা স্থগিত, 144 ধারা জারি। হানিফ বাহিনী আমাদের শিক্ষার্থীদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অতর্কিতভাবে পরিকল্পিতভাবে হামলা করেছে। এখানে মূলত স্থানীয়রা অবৈধভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে অনেক কিছু দাবি করতে চাইছে। ডাকসুদের নবীনদের ভোটাধিকার নিয়ে মুখোমুখি ছাত্রদল শিবির। ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটে মিশ্র প্রতিক্রিয়া। দেশে ভোটার সংখ্যা 12,63,7,000। ইসির হালনাগাদ তথ্য। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরতে পারবেন 1 সপ্তাহের মধ্যে। হামলাকারীদের বিচার চায় গণ অধিকার পরিষদ। এবং ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের রানার্স আপ বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর 4-3 গোলের জয়, প্রথম লেগে হারের প্রতিশোধ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জামায়াতে ইসলামীর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। রোববার বিকেল 4:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, জুলাই চার্টারের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা। বৈঠকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দেশের মানুষ গুণগত পরিবর্তন চায় উল্লেখ করে ডাক্তার তাহের বলেন, কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যাবে। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, এনসিপির সঙ্গে বৈঠক কখন শেষ হতে পারে? বিএনপি প্রতিনিধি দল এসেছে কিনা এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং কি জানালেন জামায়াত নেতারা? সব মিলিয়ে যদি আমাদের দর্শককে জানাতেন। রাজনৈতিক দলগুলোকে কিন্তু নির্ধারিত সময় করে দেয়া আছে এবং সেই নির্ধারিত সময় অনুযায়ী তারা আসছেন। এবং প্রথমে আজকে বিকেল 4টায় জামায়াতের প্রতিনিধি দল বিকেল 4:15টার দিকে প্রধান উপদেষ্টার এই বাসভবনে প্রবেশ করেন এবং ঘণ্টাব্যাপী সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং বৈঠক শেষে বাহিরে এসে কিন্তু জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলেছেন যে সামনে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এমনটি অভিযোগ কিন্তু তাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। এবং তারা যেটি বলছেন, আরেকটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এই নির্বাচনের আগে যে কোনোভাবেই হোক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে। এবং যেটি তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যারা নেতাকর্মীরা রয়েছে তাদের নেতাকর্মীদের দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেওয়া হবে, এমনটি দাবি কিন্তু
নিতে হবে এমন দাবি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তারা তুলেছেন। এবং তারা যেটি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে একটি রাজনৈতিক দল বাধা দিচ্ছে, প্রয়োজনে এই জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুকে কেন্দ্র করে গণভোটের আয়োজন করতে জনগণ কি চায় সেই বিষয়টি পরিষ্কার করার জন্য গণভোটের কিন্তু দাবি জানিয়েছেন তারা। এবং তারা যেটি বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না দিয়ে আসলে সরকার ভুল সিদ্ধান্ত নেবে এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির। এবং তিনি যেটি বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন জামায়াতে ইসলামীও চায়, কিন্তু যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করতে হবে এবং রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন স্টেক হোল্ডার অংশীজন যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে আগে সমস্যাগুলো সমাধান করে নিয়ে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল থাকেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের দর্শককে। দর্শক, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। যতবারই দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় ক্ষমতায় থাকবে ততই তাদের দুর্বলতা প্রকাশ পাবে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় দেশের স্থিতিশীল অবস্থা জটিল হয়ে গেছে বলে মনে করেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ক্ষতি করতে পরাজিত পলাতক শক্তি ওথ পেতে আছে। যতবারই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, দেশের গণতান্ত্রিকামী জনগণ বারবার প্রতিবার দেশ এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাতেই স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। সকাল থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হামলাকারীদের বিচারসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শনিবার রাতে এক ছাত্রীকে মারধরের পর দুপক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত ৬০ শিক্ষার্থী। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় রাতভর সংঘর্ষের পর রোববার দুপুর থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। এ সময় দেশ টিভির চট্টগ্রাম প্রতিনিধি AKM নাজিম, ক্যামেরা পার্সন হাসান সহ ৪ সাংবাদিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে বাদানুবাদ হয়। এ নিয়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় সংঘর্ষে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে অন্তত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত ৩:৩০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের এই প্রক্টোরিয়াল বডি রাত ১২টা থেকে, অর্থাৎ ভোর সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে আলোচনা চলেছে আজকে সকালে, তখন পর্যন্ত উপস্থিত ছিল। প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সে গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের সেই টিম যথাসময়ে আসে নাই এবং এটা বরাবরের ঘটনা। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হামলাকারীদের বিচার সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সন্ত্রাসী হানিফ বাহিনী আমাদের শিক্ষার্থীদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে
অতর্কিতভাবে পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা তাদের 24 ঘন্টার মধ্যে প্রশাসন আলটিমেটাম দিচ্ছি, তারা যেন এর বিচার আওতায় আনে। এই জোবরাবাহির সাথে আমাদের এই শিক্ষার্থীদের একটা দ্বন্দ্ব স্থায়ীভাবে রয়েছে। আমরা চাই এটি স্থায়ী একটা সমাধান। এবং আমাদের যে শিক্ষার্থী ভাইরা আহত হয়েছে, আমরা চাই প্রশাসন তাদের পুরো ট্রিটমেন্টের দায়ভার নেবে। তাদের কটেজ বাসাবাড়ি আমাদের থাকতে হয়। এই সমস্যা এড়ানোর জন্য আমাদের উচিত ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা আছে, তার জন্য পর্যাপ্ত হল দরকার। এখানে মূলত স্থানীয়রা অবৈধভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে পণ্যদ্রব্যের মূল্য বেশি রাখতে চায়, গাড়ি ভাড়া বেশি রাখতে চায়। আমাদের বাইরে যখন এখানে নিরাপত্তা চলাচল করতে চায়, তারা সেখানে নিরাপত্তা বিঘ্নিত করে তাদের উপর হামলা চালাতে চায়। অতি সত্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশের ইন্টারি গভর্নমেন্ট যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত যাদের পদক্ষেপ নেয়। শনিবার দিবাগত রাতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান রয়েছে সব বিভাগের ক্লাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম শাটল ট্রেনও নিয়মিত সূচিতে চলবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীদের পক্ষ থেকে নেতারা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভাইয়া ইমন সহ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা কথা বলছিলেন, আমরা সেখানেই ছিলাম। রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করে নেতাকর্মীরা। তবে দুপুর 1:30টার দিকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিবির ও সাধারণ শিক্ষার্থীরা। এরপর আবারও মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। নির্বাচন কমিশন বলছে, তফসিল অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সম্ভব না। কাজী সাহেদের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। রোববার সকাল থেকে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। এদিন 10টার দিকে নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র বিতরণ করতে বাধা দেয় ছাত্রদল, তালা ঝুলিয়ে দেয় কোষাধ্যক্ষের অফিসে। এরপর সেখানে সাবেক সমন্বয়কদের একটি মিছিল এলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সহ সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন হতে দেয়া হবে না। বহু বছর বসে রাকসু নির্বাচন হচ্ছে, তারা এই বছর রাকসু ফি প্রদান করে কিন্তু এই রাকসু ক্যাম্পাসে ভর্তি হয়েছে এবং তাদের কিন্তু একটা ন্যায্য অধিকার যে তারাও কিন্তু এই রাকসুতে অংশগ্রহণের একটা এখতিয়ার রাখে। দাবি আর যতক্ষণ না মানবে আমরা ততক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকবো। অমীমাংসিত এবং জিয়ে থাকা যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো জিয়ে থাকা রেখে একটি জটলা বাঁধানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। ছাত্রদল চায় একটি অবাধ নিরপেক্ষ রাকসু হোক এবং সেটি সমতা ও ন্যায্যতার। এদিকে দুপুর 1:30টার দিকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিবির ও সাধারণ শিক্ষার্থী। এরপর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না, আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, মনোনয়ন ফর্ম তুলে আমরা চলে যাব। ছাত্র দলের ভাইয়েরা, আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে তাহলে তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক, আমরা তো বাধা দিচ্ছি না। ছাত্রদলের আন্দোলনে সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিএবের শিক্ষকরা। ফার্স্ট ইয়ারে একটা ছেলে যখন ভর্তি হয়েছে, রাকসু ফি যখন দিয়েছে, অবশ্যই সে ভোট দিতে পারবে। এইটা হরণ করছে প্রশাসন নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আপনার সুবিধা দেওয়ার জন্য। নির্বাচন কমিশন বলছে, তফসিল অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সম্ভব না। কিছু ভ্রান্তি এগুলো আমাদের মধ্যে আছে, শিক্ষকদের মধ্যে আছে, ছাত্রদের মধ্যে আছে। সুতরাং এটাকে আমরা নেতিবাচকভাবে দেখছি না। তবে এটিও মনে রাখতে হবে, নির্বাচন কমিশন এবং রাকসু নির্বাচন যেহেতু আমরা একটা অর্ডিন্যান্সের অধীনে পরিচালিত হই, এটি কতদিন পর্যন্ত আমরা এটিকে ধারণ করতে পারবো। আমরা নির্বাচন কমিশন মনে করে যে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হয়, তাহলে তাদের অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে হবে। আমি সকলের সহযোগিতা চাই। শিক্ষকদের একাংশের দায়িত্ব পালনে অপারগতায় অনিশ্চয়তায় পড়েছে রাকসু নির্বাচন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের মাঠ।
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। তবে এ রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মনে করছেন ছাত্রদল প্যানেলে জিএস প্রার্থী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দিনভর প্রচার প্রচারণা আর অভিযোগ পাল্টা অভিযোগে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ পরিবেশ যেন জানান দিচ্ছে ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র কয়েকদিন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। একাডেমিক ভবন থেকে আবাসিক হল এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসেও চলছে ভোট পাওয়ার চেষ্টা। উৎসবমুখর প্রচারণায় রোববার নতুন উত্তেজনার সৃষ্টি হয় হাইকোর্টে রিটের মধ্য দিয়ে। সাবেক ছাত্রলীগ কর্মী উল্লেখ করে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন, হ্যাঁ, এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি। মঙ্গলবার এই রিটের শুনানি হবে। তবে প্রোপাগান্ডা না ছড়িয়ে আইনি প্রক্রিয়া বেছে নেয় স্বাগত জানিয়েছেন জিএস প্রার্থী SM ফরহাদ। বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রোপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিট করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট। এদিকে রিটের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। তবে শেষ মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট করা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম। ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে, কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। এদিকে মধুর ক্যান্টিনের সামনে নিজেদের পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদ। করতে ন্যূনতম 2 জন নির্বাচিত। এদিন আচরণবিধি লঙ্ঘন নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তৃতীয়বার অভিযোগ জানায় ছাত্রদল। এ নিয়ে আজকের মতো তৃতীয়বার আমরা আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করছে। আর কেউ নির্বাচন বিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ডাকসু নির্বাচন কমিশন। সংখ্যা 500 থেকে বাড়িয়ে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দিনে জমে উঠেছে জাকসুর প্রচার প্রচারণা। সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। সবার প্রত্যাশা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। শুক্র শনি বন্ধ থাকায় খুব একটা জমেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। সেই চিত্র পাল্টে যায় তৃতীয় দিনে। সকাল থেকেই প্রার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। উৎসব আমেজে চলছে প্রচার প্রচারণা। ছাত্রদল, শিবির, বাকচাষ ও স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারে নামে। এ সময় জয়ের ব্যাপারে আশা জানান তারা। প্রচারণা করতেছি এবং সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। তাদের সারা যেভাবে পাচ্ছি তাতে মনে হয় যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সাদি বৈশাখী প্যানেল, আমরা নিরঙ্কুশভাবে জয়যুক্ত হব। একাডেমিক পরিবেশ বাস্তবায়নে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটুকু দিব, প্রশাসনকে সেভাবে প্রভাবিত করব। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় বিভাগ এবং অনুষদ ভবনগুলোতে যাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলতেছি। তাদের সাড়া বেশ ভালো, আমাদের প্রতি তারা খুবই পজিটিভ। প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও, তারাও সমানে ছুটছেন ভোটারদের কাছে। এ পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে তারা জানান, বিজয়ী হলে কাজ করবেন শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে। একটা শিক্ষার্থী ভালো করে যাচাই বাছাই করতে চাচ্ছেন, প্রার্থীদেরকে নিয়ে পর্যবেক্ষণ করতে চাচ্ছেন, যেটা আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রার্থী হিসেবে আমরা এমন কাউকে চাই সে যেন আমাদের স্টুডেন্টদের স্বার্থে কাজ করে, আমাদের ক্যাম্পাসের স্বার্থে উন্নয়নে কাজ করে। আগামী 11 সেপ্টেম্বর 10ম জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 আর ছাত্রী 5,817 জন।
শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। ইসি সচিব আরও জানান, নির্বাচনের আগে শেষ ভোটার তালিকা 31 অক্টোবর প্রকাশ করা হবে। আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31 অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455, মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে, তা না হলে ফ্যাসিস্ট ঢুকে পড়তে পারে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। যত কিছুই ঘটুক না কেন যথাসময়ে নির্বাচন করতে চায় ছাত্র জনতার অভ্যুত্থানের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রাখতে হবে, তা না হলে ফ্যাসিস্ট আবারও ষড়যন্ত্র করতে পারে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা শহরের রাস্তায় আন্দোলন না করে নির্দিষ্ট স্থানে আন্দোলন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারি উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি জানেন যে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপি সহ আরো অনেক দলের আসলে বৈঠক চলছে। এই মুহূর্তে এনসিপি নেতারা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রায় 5টি বিষয় মূলত আমরা আলোচনা করেছি। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হয়। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের আপামর জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল, তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনো সেখানে 25 জন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন। সে বিষয়ে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে, সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে
একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত 15 বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে। এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত। যারা বিরোধী দল হবে, কারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না, নানা বিষয়ে আপনারা তারা প্রভাবিত করত। সর্বশেষ 2024 সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর সাংবাদিকদের সামনে ব্রিফ করছিলেন এনসিপির নেতা। আমরা সরাসরি সেখানেই ছিলাম। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাকে দ্রুতই আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে নূরের পরিবার ও দলের নেতারা। এ ঘটনায় দায়ে সরকার এড়াতে পারে না জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে রোববার সাংবাদিকদের ব্রিফ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের যেটা অন স্টপ ইমার্জেন্সি সেন্টার জানান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন নূর। খুব দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। এদিন নূরকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার কে ঘটানোর সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, এটি সাধারণ ঘটনা নয়, বৃহত্তর পরিকল্পনার অংশ। এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এদিকে নূরের স্ত্রী মারিয়া দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান আর তার দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তির দাবি করা হয়। গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নূরের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবী অধিকার পরিষদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আয়ের সঙ্গে সম্পদের অসঙ্গতি পাওয়ায় অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠিয়েছে দুদক। এদিকে প্রতারণার মাধ্যমে 137 কোটি আত্মসাৎ করায় ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার ভাইস প্রেসিডেন্ট সহ 4 প্রতিষ্ঠানের 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন ঝর্ণা রায়। 17তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1998 সালে সরকারি চাকরিতে যোগ দেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি। এই কর্মকর্তার
অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে তার নামে অর্জিত সম্পদ, পারিবারিক ও অন্যান্য খরচ এবং গ্রহণযোগ্য ও বৈধ আয়ের সঙ্গে তথ্যের অসঙ্গতি মেলে। দুদক কর্মকর্তারা জানান, মোজাম্মেল হকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 11,68,94,069 টাকা। অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্রের পর্যালোচনায় তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এবং তার স্ত্রী ফারজানা মোজাম্মেল নামে রেকর্ডপত্র পর্যালোচনায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের আলোকে তাদের দুজনের বিরুদ্ধেই সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দিয়েছেন কমিশন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতারণার মাধ্যমে 137 কোটি টাকা আত্মসাৎ করা ইসলামী ব্যাংক যশোরের নোয়াপাড়া শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট সহ 4 প্রতিষ্ঠানের 5 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতের মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনায় এলসি মূল্য পরিশোধ না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াপাড়া যশোর শাখায় সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রপার্টিজের স্বত্বাধিকারীদের নামে সমন্বিত জেলা কার্যালয় যশোরে 4টি মামলা দায়ের হয়েছে। অর্থ আত্মসাৎকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তিক্ততা ভুলে পারস্পরিক আস্থার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সীমান্ত ও সন্ত্রাসবাদ ইস্যুতে নয়াদিল্লির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার সাংহাই সম্মেলনে এমন বার্তা দেন তারা। সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন সহ আরও 20 দেশের সরকার প্রধান। নীরব দাসের রিপোর্ট। বিশ্ব নেতাদের পদচারণায় মুখরিত দক্ষিণ চীনের তিয়ানজিয়ান শহর, যেখানে পঞ্চম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনে শোভা পাচ্ছে 11 দেশের পতাকা। ইতোমধ্যেই চীনে পৌঁছেছেন রাশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ 20 দেশের সরকার প্রধান ও 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান। সামিটে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। সম্মেলনে এবার বিশ্বের নজর ভারত চীনের দ্বিপাক্ষীয় বৈঠকে। এতে অংশ নিতে দীর্ঘ 7 বছর পর প্রথমবার চীনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। আমার মতে সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হয়েছে। কাজানে আলোচনা খুবই ফলপ্রসূ ছিল, যা আমাদের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ইঙ্গিত দেয়। দুদেশের মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত। পারস্পরিক সহযোগিতা জনগণের কল্যাণের পথকে আরও প্রশস্ত করবে। একই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিংও। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন এবং নয়াদিল্লির প্রত্যাশাকে সম্মান জানিয়ে একসঙ্গে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট। এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবলি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মিয়ানমার জান্তা প্রধান মিন অংলাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের শি। দেশগুলোর সঙ্গে দৃঢ় বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক ধরে রাখার বিষয় প্রাধান্য পায়। এছাড়া ইন্দো এশিয়ায় অর্থনৈতিক করিডোর স্থাপন করে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপার ফ্লাডে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ। ক্রমেই বাড়ছে চেনাব, রাভি ও সুলতেজ নদীর পানি। এতে 4 দশক পর বন্যার কবলে লাহোর। বন্যায় এখন পর্যন্ত পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত 15 লাখ মানুষ। ফাতেমা তাসনিমের প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব। জীবনের ঝুঁকি নিয়ে বুক সমান পানিতে একটু আশ্রয়ের খোঁজে বন্যায় লোকালয় তলিয়ে পরিণত হয়েছে নদীতে। গেল কদিন ধরেই এ পরিস্থিতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। প্রতিবেশী ভারত বাঁধ খুলে দেয় হু হু করে প্রতিদিনই বাড়ছে পানি। পাঞ্জাবের চেনাব নদীর পানি এখনো বিপদসীমার উপরে। রাভি নদীর পানি আরও বাড়বে বলে সতর্ক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অপরিবর্তিত সুলতেজ নদীর পানিও জারি রয়েছে উচ্চ বন্যা সতর্কতা।
সময়ের সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। ২৫০০ গ্রাম প্লাবিত, ঘর ছাড়া ১৫ লাখ মানুষ। প্রধান ৩ নদীর পানি যেভাবে বাড়ছে একে সুপার ফ্লাড আখ্যা দিয়েছেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। ক্ষয়ক্ষতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে উদ্ধার কাজ, দিয়েছেন পুনর্বাসনেরও নির্দেশনা। সুপার ফ্লাড মোকাবিলায় প্রস্তুত সিন্ধু প্রদেশ। অতি বর্ষণে লাহোর শহর নতুন করে প্লাবিত। ৪ দশকে এমন বন্যার কবলে পাকিস্তানের এ দ্বিতীয় বৃহত্তম শহর। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রাও। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট বালিস্তানে হিমবাহ গলে পরিস্থিতি অবনতির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। অবশ্য আশার খবর হলো